আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পরবর্তী যে জাতীয় সংসদ নির্বাচন, এটি রীতিমতো অনিশ্চিত হয়ে পড়েছে এবং এই নির্বাচনের যে সম্ভাবনা হওয়া বা না হওয়া, এটা এখন এমন একটা জটিল আবর্তে পৌঁছে গেছে যে নির্বাচনটা যদি না হয় তাহলে অনেক ক্ষতি হবে। কিন্তু নির্বাচনটা যদি হয়ে যায় তাহলে এই গত ৭-৮ মাসের যে কার্যক্রম, সে কার্যক্রমের ফলে এরকম একটা পরিণতি তৈরি হবে, পরিবেশ তৈরি হবে যে নির্বাচন না হলে যদি ক্ষতি হয় ৳১০০, নির্বাচন হওয়ার পরে ক্ষতি হয়ে যাবে ৳১,০০০। পুরো বাংলাদেশ এখন এরকম একটা আইসিইউর মধ্যে রয়েছে। সেই আইসিইউর কারণে এটা একটা নির্বাচন অনুষ্ঠান করার মতো যে পরিবেশ পরিস্থিতি, এটা ধারণ করতে পারছে না। আবার একটি নির্বাচন হবে না, এটি স্বৈরাচারী সরকার থাকবে, ডিক্টেটর থাকবে, একনায়ক থাকবেন। তারপর ফ্যাসিজম, নতুন ফ্যাসিজমের মতো চালাবেন, এটাও সম্ভব নয়। এর কারণ হলো একটা ফ্যাসিজমের বা একনায়কের বন্দুকে গোলাবারুদ থাকতে হবে, বন্দুক চালানোর মানুষ থাকতে হবে। রামদা, হটকি স্টিক থেকে শুরু করে চাপাতি চালানোর জন্য, চাকু চালানোর জন্য তাদের নিজস্ব বাহিনী থাকতে হবে। যেটা আইয়ুব খানের ছিল, এনএসএফ ছাত্রদের মধ্যে। বিএনপির ছিল বা আছে ছাত্রদল, যুবদল, আওয়ামী লীগের আছে ছাত্রলীগ, তারপরে যুবলীগ, আর শিবির তো আছেই জামাতের। তো সেদিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি আছে? তার আছে গ্রামীণ ব্যাংক, তার আছে গ্রামীণফোন, তার আছে বদিউল আলম মজুমদার, তার আছেন রেজওয়ানা হাসান, আর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত তার অত্যন্ত প্রিয়ভাজন নূরজাহান বেগম। তো এখন এই যে তার যে সহায় সম্পত্তি সোনাদানা, তো এই সোনাদানা দিয়ে তিনি একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করবেন শেখ হাসিনার মতো, আইয়ুব খানের মতো, এরশাদের মতো। এটি বাংলাদেশের পাগলেও বিশ্বাস করবে না, এটি অসম্ভব বিষয়। ২ নম্বর হলো যে আবার যদি নির্বাচন হয়ে যায়, সেই নির্বাচনে ভোট কাটতে হবে, কারচুপি করতে হবে, ব্যালট বাক্স ভরতে হবে। আদারওয়াইজ বিশ্বের কাছে এই যে নির্বাচন, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এর কারণ হলো যদি ছেড়ে দেওয়া হয় মাঠে, খুন হবে, খারাপই হবে এবং ভোট কেন্দ্রে সেই ২০২৪ সনের যে রাতের মানে আমিডামি নির্বাচন, সেখানে যে ভোটার হয়েছিল তার চেয়েও কম ভোটার আসবে। দূর থেকে দাঁড়িয়ে তামসা দেখবে যে বিএনপির প্রার্থীরা, জামাতের প্রার্থীরা, বিদ্রোহী প্রার্থীরা, স্বতন্ত্র প্রার্থীরা কীভাবে মারামারি করছে, ওই দৃশ্য দেখার জন্য কেউ চীনের চালে উঠবে ভোটের দিন, কেউ দূর থেকে দাঁড়িয়ে দেখবে কে কত গন্ডগোল করতে পারে, এই জিনিসগুলো তারা দেখবে সেখানে। কিন্তু বুথে গিয়ে ভোট দেবেন এইরকম লক্ষণ এখন পর্যন্ত হয়নি এবং আগামী ১-২ বছরে এই লক্ষণ হবে না। ক্রমশ মানুষের মনে ভয় এবং আতঙ্ক, বিরক্তি বাড়ছে ইলেকশন নিয়ে। তো ধরুন একটা ইলেকশন হলো, ছিল পিটিয়ে জিতা গেল, কিন্তু সেটা কি বিএনপি একা পারবে? জামাত একা পারবে? কিংবা এটা কি অন্য কেউ পারবে? প্রশ্নই আসে না। এটা বাংলাদেশের যে ধরেন ৩০০ সংসদীয় আসন, ৩০০ সংসদীয় আসনে একেকটি সংসদীয় আসনে যদি ১২০০ মানে ৪০০ করে আপনার ভোট কেন্দ্র থাকে, তাহলে ৪০০ ইন্টু ৩০০, ১২,০০০ ভোট কেন্দ্র। এই ১২,০০০ ভোট কেন্দ্রে ১২,০০০ রকম পরিবেশ এবং পরিস্থিতি হবে। অর্থাৎ ওই ভোট কেন্দ্রটি যে বাড়ির সামনে, ওই ভোট কেন্দ্রে যে প্রার্থীর দাপট রয়েছে এবং যে প্রার্থী ওই ভোট কেন্দ্রে টাকা পয়সা দিয়ে গুন্ডা এবং পুলিশকে ম্যানেজ করতে পেরেছে, সেই মূলত ভোট কেন্দ্রে দাপট দেখিয়ে ভোট বাক্স
ভরতে পারবে। এবং এই ভোট যখন গোনা হবে, তো ভোট কেন্দ্রের সমস্যা হবে না, কিন্তু এই ভোটের রেজাল্টটা যখন টিওনো অফিসে যাবে এবং সেখান থেকে যখন এটা গোনা হবে, ওটার যে রেজাল্ট কী হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ১। ২ নম্বর হলো যে এই ভোটগুলো যে যার কেন্দ্র থেকে তো তারা সিল পিটিয়ে পাঠিয়ে দিয়েছে। যে পাঠিয়ে দিয়েছে সে ধরে নিয়েছে সে জিতে যাবে। এখন একটি নির্বাচন এলাকায় যদি ৪০০ ভোট কেন্দ্রে ৪০০ রকম রেজাল্ট করে থাকে, তো এরকম ৪০০ লোকের সঙ্গে যদি ১০০ লোক যোগ হয়, তাহলে ৪ থেকে ৫,০০০ এরকম ক্যাডার টিওন অফিসের সামনে দাঁড়ানো থাকবে। উৎসুক জনতা থাকবে আরও কয়েক হাজার, এবং তারা সবাই যারা ভোট কেটেছে সবাই নিশ্চিত থাকবে যে তারাই জিতে যাচ্ছে। তো কিন্তু ধরুন একটা ভোট কেন্দ্রের নাম তেঁতুলতলা। তেঁতুলতলা থেকে ১০০ লোক সেখানে দাঁড়িয়ে আছে, কিন্তু পাশে আরেকটা জায়গা আছে ধরেন গাবতলা। তো গাবতলার লোকও দাঁড়িয়ে আছে, কিন্তু গাবতলার লোক আর তেঁতুলতলার লোক আলাদা পক্ষের। ২ পক্ষই ভোট কেটেছে এবং ১০০% তারা ভোট দিয়েছে। এবং যখন ভোটের রেজাল্টটা গাবতলার পক্ষ আসলো না, তেঁতুলতলার পক্ষ আসলো না, কিন্তু আসলো দেখা গেল যে সেই মানে ঠ্যাঙ্গামারি গ্রুপের যে প্রার্থী, সেই প্রার্থীর দলে চলে আসলো এবং সেখানে জিতল ভাতারি বেগম নামে একজন প্রার্থী। বা সেখানে ধরুন ভাতারি বেগমের পরিবর্তে যদি ছেলে ধরেন একজনের নাম ওইরকম একজন ধরল, যেমন টেডি বাবু। তো টেডি বাবু নাম এখন টিওনো সাহেবের পক্ষে, ওসি সাহেবের পক্ষে, ওখানকার ম্যাজিস্ট্রেটের পক্ষে এরকম ভাতারি বেগম বা টেডি বাবু এদের বিজয়ী ঘোষণা করা তার জন্য একটা জীবন মরণ সমস্যা হয়ে যাবে। এবং যারা বিজয়ী হবে ওরকম বাইরে যেহেতু এরকম অসংখ্য লোক দাঁড়িয়ে আছে, সেই বিজয়ী লোক ওখানে ডরে যেতেও পারবে না, বের হইতেও পারবে না। তো এইরকম একটা পরিস্থিতি, এটা আপনি একটু নিজে যদি আপনার নির্বাচনী এলাকা, আমার এই কথাগুলো ঢাকা শহরে যারা আছেন তারা বুঝতে পারবেন না, কিন্তু যারা বিভিন্ন জেলাতে রয়েছেন, উপজেলাতে রয়েছেন, ইউনিয়নে রয়েছেন, তারা হাড়ে হাড়ে বুঝতে পারবেন। বিকজ এই জিনিসগুলো আমি দেখেছি এবং আমার চোখে ভাসছে। 14, 18 এবং 24-এর যে নির্বাচন সেটা দেখেছি। তারপর 2001 সনের নির্বাচন, 91 থেকে একেবারে 91, 96, 2001 এই নির্বাচনগুলো একেবারে কাছের থেকে দেখেছি রাজনৈতিক কর্মী হিসেবে। ফলে নির্বাচনের মাঠে কী কী হতে পারে এটা একটা রাজনৈতিক লোকগুলোর মুখস্থ থাকে, সে একেবারে চোখ বুজে বলতে পারে। তো এই সব মিলিয়ে যদি নির্বাচন হয়ে যায় তাহলে সেটি আরও ভয়ঙ্কর হবে। অর্থাৎ একদিকে নির্বাচন হবে না, সেটার ভয়ঙ্কর দিক, আরেকটা নির্বাচন না হলে, হয়ে গেলে সেটার ভয়ঙ্কর দিক মানে নির্বাচন না হওয়ার চেয়ে হলে 100 গুণ বেশি হবে। এবং এটা এখন দেশের মূলধারার যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বুঝতে পেরেছেন। 2 নম্বরে যেটা হলো, যারা এখন ক্ষমতায় রয়েছেন তারা নানা রকম তালবাহানা করছেন। সকালে এক কথা, বিকেল এক কথা, সকালে এক কর্ম, বিকেলে এক কর্ম, সকালে এক সিদ্ধান্ত, বিকেলে এক সিদ্ধান্ত, পুরো তছনছ করে ছেড়ে দিচ্ছেন সব কিছু। ফলে তাদের যে বিশ্বাসযোগ্যতা, তাদের গ্রহণযোগ্যতা, তাদের উপর মানুষের যে নির্ভরশীলতা, এটি শূন্যতে ছিল আগে, এখন শূন্যতে গিয়ে এটা মাইনাসের দিকে এমন পর্যায়ে চলে গেছে যে আর কিছুদিন গেলে পাবলিক কি বলবে তার একটা উদাহরণ দেই। এই 15 দিন আগে যে সকল সমন্বয়ক এবং উপদেষ্টাদের মধ্যে এরকম একটা সম্পর্ক ছিল যে একে অপরের জন্য জীবন দিত। এখন একজন সমন্বয়ক নেতা আর একজন উপদেষ্টাকে বলছে তুই তুকারি করে যে রাস্তায় পারলে নাম, তোর জাইঙ্গা খুলে ফেলবো। এই সকল কথা আবার মানে সামাজিক মাধ্যমে টুইটার, এক্স বা মানে ফেসবুক, এগুলোতে রীতিমতো ভাইরাল আকার হয়ে গেছে। তা বুঝতে পারেন যে ওখানে কি ধরনের একটা অনিশ্চয়তা চলছে। ফলে কি হলো, যারা শাসক শ্রেণী রয়েছেন তাদের মধ্যে একটা প্রচণ্ড আতঙ্ক কাজ করছে। অন্যদিকে আমাদের যে সাপ্লাই এবং চেইন, যোগান এবং সরবরাহ যে লাইন, সেটা তেলের ক্ষেত্রে, ভোজ্য তেলের ক্ষেত্রে, জ্বালানি তেলের ক্ষেত্রে, চাল, ডাল, আটা, ময়দার ক্ষেত্রে,
যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে, ওষুধ থেকে শুরু করে অন্য সব ক্ষেত্রে রীতিমতো একটা লাইন অফ ব্রেকে রয়েছে, ভেঙে পড়ার মতো একটা উপক্রম তৈরি হয়েছে। এবং এখানে হঠাৎ করে অদ্ভুত সব ঘটনা ঘটছে। রাস্তাঘাট প্রায়ই দেখবেন ফাঁকা, যেটা কোনোদিন ছিল না। অফিসিয়াল টাইমে যে সকল এলাকাতে প্রচণ্ড রকম ভিড় থাকার কথা, সেই সকল এলাকাতে দেখা যাচ্ছে যে ভিড় নেই। এই গেল এক যন্ত্রণা। আবার যেখানে ভিড় থাকার কথা নয়, সেখানে প্রচণ্ডভাবে ভিড় হচ্ছে। যে মানুষগুলো নেতৃত্ব দিতেন আমাদের এই সমাজে, পড়াতেন, কথা বলতেন, সম্মানী ব্যক্তি ছিলেন, তারা সবাই পর্দার আড়ালে চলে গেছেন। আর দেখা গেল যে এমন সব মুখ, এমন সব শরীর, এমন সব পোশাক, এমন সব শব্দ আমাদের কানের উপর আঘাত হানছে এবং আমাদের চোখে মুখের উপর ছবি এঁকে দিচ্ছে, পোর্ট্রেট এঁকে দিচ্ছে। মানে এগুলো যে কোনো আবর্জনার চাইতেও আমাদের কাছে পুঁতিময়, দুর্গন্ধময় মনে হচ্ছে। এদের কথা শুনতে ইচ্ছা করছে না, এদেরকে দেখতে ইচ্ছা করছে না, এবং এদের চালচলন, আচরণ সব কিছু দেখলে শরীরের মধ্যে রীতিমতো অ্যালার্জি তৈরি হয়ে যাচ্ছে। এর ফলে যারা এই আমাদের জনগণ, আমরা টেলিভিশন হোক, বাস্তবে হোক, রাস্তাঘাটে হোক, এ সকল দৃশ্য আমরা যখন দেখছি, তখন আমাদের একটা মানসিক বৈকল্য তৈরি হচ্ছে, ভারসাম্যহীনতা তৈরি হচ্ছে, নিরাপত্তাহীনতা বোধ তৈরি হচ্ছে। ফলে যে মানুষগুলো গত 50 বছরে একটি বারের জন্য ভয় পাননি, তারাও এখন ভয় পাচ্ছেন। যে মানুষগুলো লক্ষ মানুষকে আশ্রয় দিতেন বা আশ্রয় প্রতীক হিসেবে রয়ে গেছেন, এখন তারা আশ্রয় চাচ্ছেন। তো এইরকম একটি অস্বস্তিকর যে অবস্থা, যে অবস্থায় আমরা আমাদের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের যে গন্তব্য, সেই গন্তব্য আমরা বলতে পারছি না। এখানে কোনো সূত্র কাজ করছে না। কোন দিকে যাচ্ছে, কী অবস্থাতে যাচ্ছে? আমার সেই ক্ষুদ্র বুদ্ধি মুক্তিযুদ্ধের যে ভাষা স্মৃতি, পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের ৭৩ নির্বাচন, ৭৯ নির্বাচন, হানা ভোট, প্রায় সব কিছুই আমার মনে আছে। কিন্তু এই যে একটা অস্থির যে সময় পার হচ্ছে, যে দুর্বোধ্য সময় পার হচ্ছে, এরকম দুর্বোধ্য সময় আমি কখনো আমার জীবনে দেখিনি। ফলে কি হলো যে এই সমাজে যারা আছেন, তারা এখন ১০ মুখে মানে সরকারকে ব্যর্থ বলে গালি দিচ্ছেন। এবং এই সরকার এই মুহূর্তে যত গালি খাচ্ছেন, তারা মানে এখনও তাদের বিরুদ্ধে নামেনি, কিন্তু যে খিস্তি খাওর হচ্ছে, কিংবা যারা এই রাজনৈতিক দল রয়েছেন এই মুহূর্তে মাঠে, তাদের সম্পর্কে মানুষের যে বিতৃষ্ণা, এটা আমরা দেখছি। এটা আমাদেরকে যে কোনো একটা ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।